কিছুক্ষণ আগে কিন্তু এপস্টিন ফাইলের একটি ছবি বাইরে চলে এসেছে, যেটাতে আমেরিকার ফার্স্ট লেডিকে এপস্টিনের সঙ্গে দেখা যাচ্ছে। এখনকার পৃথিবীতে এই আমেরিকার পতন ঘটেছে। আমেরিকাতে ট্রাম্পের যারা সমর্থক, তারা কিন্তু, তাদের মধ্যে একটা বিশাল অংশ আছে, তারা কিন্তু ক্যাথলিক নয়। পরিকল্পিতভাবে করা হলো, এবং এটার পেছনে আর কি কি কারণ আপনার মনে হচ্ছে, এবং এর ভবিষ্যৎটা কি? স্পেনের প্রধানমন্ত্রীর যে বক্তব্যটা শুনছিলাম, তাতে পেড্রো স্যাnchez তিনি বলেছেন যে আজকের পৃথিবীতে এই 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 বাম দক্ষিণের যে যে বাইনারি, সেটা আর নেই। সরাসরি ট্রাম্পের নাম না করেও হলেও তিনি বলেছেন আমেরিকা শর্তভঙ্গ করেছে। এই দক্ষিণপন্থী এবং যারা মধ্যপন্থী এবং বামপন্থী, এখন দেখা যাচ্ছে যে সবাই প্রায় ট্রাম্পের বিরোধী। এখন পৃথিবীতে আমেরিকাকে আর মোটেই সবচাইতে পাওয়ারফুল শক্তি হিসেবে ধরা হচ্ছে না। খুব দ্রুত এরকম একটা শান্তি চুক্তি বা একটা স্থায়ী সমাধানের খুঁজে পাওয়া যাবে। নমস্কার সবাইকে, আজকের এই খোলা আড্ডা অনুষ্ঠানে স্বাগত। আমি সুব্রত বসু। আপনারা দেখতেই পাচ্ছেন আজকে আমাদের এই অনুষ্ঠানে এর মধ্যেই যুক্ত হয়েছেন নিউ ইয়র্ক থেকে ডক্টর পার্থ বন্দ্যোপাধ্যায়। পার্থবাবু আপনারা জানেন যে অধ্যাপক, সমাজকর্মী, লেখক, এবং এখন নিউ ইয়র্কে থেকে উনি রাজনীতির সঙ্গে একদম ওতপ্রোতভাবে জড়িত, তাই সেই সঙ্গে তিনি আন্তর্জাতিক রাজনীতিরও খবর রাখেন। গুরুত্বপূর্ণ জায়গায় গোটা বিশ্ব দাঁড়িয়ে আছে, সেটা নিয়ে আমরা ব্যাখ্যা নানাভাবে করার চেষ্টা করছি। সেখানে পার্থবাবুর যে বিশ্লেষণ সেটা আমরা শুনবো। তার আগে একটা জিনিস বলে দিই, কিছুক্ষণ আগে আমরা যেটা জানতে পেরেছি সেটা হচ্ছে যে ভ্যাটিকান থেকে পোপ লিও তিনি একটা কড়া সমালোচনা করেছেন ট্রাম্পের এবং আমেরিকার মানুষকে। তিনি বলেছেন যে আপনারা অবিলম্বে ট্রাম্পকে সরাবার জন্য ব্যবস্থা নিন। খ্রিস্টান ক্যাথলিকদের প্রায় 140 কোটি ক্যাথলিক মানুষের ধর্মগুরু যখন এরকম একটা আহ্বান করেন, নজিরবিহীন আহ্বান, তখন তার প্রতিক্রিয়া ট্রাম্পের দলের মধ্যে এবং আমেরিকার মানুষদের মধ্যে, বিশেষ করে ট্রাম্পের দলের মধ্যে এই কারণে বলছি, তার কারণ হচ্ছে সেখানে মাগা সমর্থকদের একটা বড় অংশ বেশ বেশ মৌলবাদী। তারা 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 সেইখানে তারা তারা যেভাবে করতে চায় এই মৌলবাদটার প্রচার, সেখানে তারা বারবার এটা বলছিল যে এই যুদ্ধটা একটা গডস প্ল্যান, এবং এটা একটা হলি ওয়ার, এই ধর্মযুদ্ধের মতো। এবং সেখানে তারা ট্রাম্পকে একটা প্রায় অবতারের মতো, আমাদের এখানকার যেরকম নন বায়োলজিক্যাল, সেখানেও প্রায় অবতারের মতো একটা প্রতীক তারা দাঁড় করানোর চেষ্টা করছিল। কিছু পাদ্রী তার জন্য, তার পেটোয়া লোকজন, তারা সেটা বলছিলেনও বারবার, সেনার মধ্যে এটা বলা হচ্ছিল। এই বিষয়টা খুব গুরুত্বপূর্ণ মনে হয়েছে আমাদের। আমি পার্থবাবুকে প্রথমেই বলবো, আপনাকে প্রথমেই পার্থবাবু, প্রথমেই আপনাকে আজকের এই অনুষ্ঠানে স্বাগত। আমি আপনার কাছে অনেকগুলো জিনিস আজকে জানার আছে। তার মধ্যে প্রথম যে বিষয়টা সেটা হচ্ছে যে এই যে পোপের যে স্টেটমেন্ট এবং ট্রাম্পের যে এতদিনের প্রচার এই মৌলবাদী লোকদের নিয়ে, এই যুদ্ধটাকে যেভাবে দেখছিল তারা, সেটা যদি আজকের এই পোপের ইয়ের পরে কিভাবে ধাক্কা খেলো, এটা যদি আপনি একটু প্রথমে আমাদের জানান পার্থবাবু। হ্যাঁ, সবাইকে নমস্কার। পোপ সারা পৃথিবীতে যাদেরকে ক্যাথলিক খ্রিস্টান বলা হয়, তাদের ধর্মগুরু, এবং তার কথার একটা বিরাট গুরুত্ব সারা পৃথিবীর, বিশেষ করে খ্রিস্টানদের মধ্যে তো আছেই, এমনকি খ্রিস্টানদের বাইরেও বহু মানুষের কাছে তার একটা আলাদা গুরুত্ব আছে। সুতরাং পোপের লিওর এই ট্রাম্পকে একেবারে সোচ্চারে নিন্দা করা, শুধু নিন্দা করা না, তাকে পদ থেকে সরিয়ে দেওয়ার জন্য তিনি যে আহ্বান জানিয়েছেন, সেটা একেবারেই আমি বলবো যে ঐতিহাসিক। কারণ এরকমভাবে সরাসরিভাবে আমার জানা নেই যে কোনো পোপ কখনো আমেরিকার কোনো প্রেসিডেন্টকে সরিয়ে দেওয়ার জন্য এরকম সরাসরি আহ্বান জানিয়েছেন কিনা আমার জানা নেই। আমার মনে হয় কখনো জানাননি। আম, আম, সুতরাং তার একটা বিরাট গুরুত্ব তো আছেই। তবে একটা জিনিস মনে রাখতে হবে যে পোপ হচ্ছেন ক্যাথলিক খ্রিস্টানদের ধর্মগুরু, আর আমেরিকাতে ট্রাম্পের যারা সমর্থক, আম, তারা কিন্তু, তাদের মধ্যে একটা বিশাল অংশ আছে, তারা কিন্তু ক্যাথলিক নয়। আহ, সুতরাং তাদের কাছে পোপের আহ, আহ্বান বা পোপের বার্তার খুব একটা সেরকম গুরুত্ব নেই। কারণ এরা হচ্ছে ওই যাদেরকে বলা হয় প্রধানত সাদার্ন ব্যাপটিস্ট। খ্রিস্টানদের মধ্যে তো হাজার গ্রুপ
আছে, হাজার ডিনোমিনেশন আছে, নানান রকমের বিলিফ সিস্টেম আছে, অনেক কিছু আছে খ্রিস্টানদের মধ্যে। যেমন একেবারে ভয়ঙ্কর গোঁড়া আমাদের দেশের আরএসএস বা বাংলাদেশের জামাতি ইসলামী বা মুজাহিদিনের মতন ভয়ঙ্কর গোঁড়া বা তালিবানের মতো গোঁড়া খ্রিস্টানও আছে। তাদের মধ্যে কিন্তু ট্রাম্পের সমর্থন অনেক বেশি। আর যারা নাকি এখনো পর্যন্ত আহ, মেয়েদেরকে অন্তঃপুরে থাকতে বাধ্য করে, এবং যারা আক্ষরিক অর্থে মনে করে যে 7 দিনে ঈশ্বর পৃথিবী সৃষ্টি করেছিলেন, মানে বাইবেলকে একেবারে আক্ষরিক অর্থে বিশ্বাস করে, সেরকম যারা আছে তারাই কিন্তু ট্রাম্পের প্রধান সমর্থক। এবং তারা প্রধানত দক্ষিণের রাজ্যগুলোতে তাদের প্রভাব প্রতিপত্তি খুব বেশি, যেমন টেক্সাস, আলাবামা, লুইজিয়ানা, মিজোরি, কেন্টাকি, মিসিসিপি, টেনেসি, এই ধরনের যে জায়গাগুলো আছে, এখানে যে খ্রিস্টানরা থাকে তারা কিন্তু আবার ক্যাথলিক নয়। সুতরাং তাদের কাছে পোপের এই ঐতিহাসিক বার্তা কতটা পৌঁছবে আমি ঠিক জানি না, কিন্তু আমি নিজের জীবনের অভিজ্ঞতা থেকে বলতে পারি যে আহ, ইহুদিদের মধ্যে যারা হচ্ছে যারা এই এই দানবীয় হত্যাযজ্ঞ এবং ইরান, ইরাক, সিরিয়ার ওপরে গণহত্যার বিরোধী যে সমস্ত ইহুদিরা আছে, তাদের সংখ্যা কম নয়। তাদের মধ্যে কিন্তু আবার পোপের একটা প্রভাব আছে। কারণ আমি নিজে যখন ইসরায়েল, জর্ডান, প্যালেস্টাইন এসব জায়গায় আমি গিয়েছিলাম কলম্বিয়া ইউনিভার্সিটিতে পড়ার সময়, তখন আমি নিজের চোখে দেখে এসেছি যে ইহুদিদের মধ্যে আবার, আমি নিজের চোখের সামনে তখন পোপ জন পল টু তিনি তখন ছিলেন, তাকে যেভাবে স্বতঃস্ফূর্তভাবে আমাদের ছাত্রছাত্রীদের মধ্যে যারা জুইশ ছিলেন, বা আমাদের শিক্ষক অধ্যাপক আরি গোল্ডম্যান যিনি জুইশ ছিলেন, তিনি যেভাবে স্বতঃস্ফূর্তভাবে তাকে অভ্যর্থনা করেছিলেন আমার এখনো মনে আছে। সুতরাং তাদের মধ্যেও পোপ লিওর এই কথার প্রভাব, তার একটা অন্যরকম, তার প্রভাব, তার একটা ছাপ, একটা ইম্প্যাক্ট তৈরি হবে বলে আমি বিশ্বাস করি। কিন্তু ট্রাম্পের এই অতি দক্ষিণপন্থী ভয়ঙ্কর জঙ্গি উগ্র খ্রিস্টানদের মধ্যে তার প্রভাব খুব একটা পড়বে না। তো এর পরের যে খুব আমাদের মনে হয় খুব ইম্পর্টেন্ট প্রশ্ন যেটা আমার আপনার কাছে জানার, সেটা হচ্ছে যে মাত্র 2 দিন আগে আমরা জানতে পারলাম যে ইসলামাবাদ টকস অনেকটা সফল হয়েছে এবং একটা সাময়িক যুদ্ধবিরতি ট্রাম্প এবং ইরানের মধ্যে একটা কথাবার্তা শুরু হয়েছে, এবং তারা দুজনেই শর্তটা মেনেছেন যে 15 দিনের মতো যুদ্ধবিরতি হবে। এবং তার মধ্যেই আহ লেবাননে হামলা করে ফেললো ইসরায়েল, নেতানিয়াহু। এবং সেটা ভয়ঙ্কর ভাবে হয়েছে, সারা বিশ্ব তার প্রতিবাদ করছে। ইটালি থেকে আরম্ভ করে, স্পেন থেকে আরম্ভ করে সমস্ত ইউরোপিয়ান দেশ তো বটেই, এবং তার সঙ্গে আমরা একটু আগে আমরা খবর যেটা পেলাম যে সেখানে কিছু পিস কিপার যারা তাদের মারা হয়েছে, এবং যেটা একদম আন্তর্জাতিক আইনের পরিপন্থী। সেখানে প্রায় 70টা দেশের প্রতিনিধিরা একসঙ্গে হয়ে তার প্রতিবাদ করেছেন। তারা জয়েন্ট স্টেটমেন্ট দিয়েছেন এর নিন্দা করে। আহ, এই জায়গাটা থেকে যদি একটু আমাদের বিশ্লেষণ করেন যে নেতানিয়াহুর এই যে কাণ্ডটা করলেন তিনি, এই এরকম একটা যখন যুদ্ধের বিরতি এবং শান্তি প্রতিষ্ঠার দিকে পৃথিবী এগোচ্ছে, তখন এই কাণ্ডটা, এটা কি পরিকল্পিতভাবে করা হলো? এবং এটার পেছনে আর কি কি কারণ আপনার মনে হচ্ছে, এবং এর ভবিষ্যৎটা কি? ভবিষ্যৎ খুব ভয়ঙ্কর। কারণ এই ইসরায়েলের নেতানিয়াহুর মতন বর্বর লোকেরা, আমেরিকাতে ট্রাম্পের মতন বর্বর লোকেরা, আমাদের দেশের নন বায়োলজিক্যাল, এরা সবাই একটা অ্যাক্সিসের সঙ্গে যুক্ত। এবং এরা কোনো রকম আন্তর্জাতিক আইন কানুন কোনো কিছুর কোনো তোয়াক্কা করে না। ট্রাম্প যেভাবে বলেছিল যেদিন যুদ্ধটা সাময়িকভাবে বিরতি হলো, সেটার তার ঠিক আগে ট্রাম্প বলেছিল যে অ্যান এন্টায়ার সিভিলাইজেশন উইল ডাই টু নাইট। ঠিক। মানে আমি একটা, এই মুহূর্তে যদি যুদ্ধবিরতি না হয় তাহলে আমি একটা সম্পূর্ণ সভ্যতাকে ধ্বংস করে দেব, একটা ভয়ঙ্কর সম্পূর্ণ কথা। সভ্যতার মৃত্যু হবে। এই যে ভয়ঙ্কর, তার মানে কি, এর মানেটা বোঝাই যাচ্ছে যে তারা পারমাণবিক যুদ্ধের কথা বলছে। মানে একদমই। এই যে জিনিসটা, এই জিনিসটা এত তার ভয়ঙ্কর একটা প্রভাব হয়েছে যে পৃথিবীর যে কোনো মানুষ যাদের মধ্যে বিন্দুমাত্র
সচেতনতা আছে যে পারমাণবিক বোমা বিস্ফোরণ হলে কি হতে পারে, তারা সবাই এগিয়ে এসে প্রতিবাদ জানিয়েছে এবং ট্রাম্পের পার্টির লোকেরা পর্যন্ত তার বিরুদ্ধে প্রচণ্ডভাবে প্রতিবাদ জানিয়েছে। দক্ষিণপন্থী মিডিয়া যারা টাকার কার্লসন, অ্যালেক্স জোনস, মেগান কেলি, মানে যারা একেবারে ট্রাম্পের মানে প্রধান ঠিক। সমর্থক, যে মিডিয়ার সাহায্যে ট্রাম্প টাকার ক্ষমতায় এসছে, কালসন তো একসময় তার হয়ে প্রচারই করেছিলেন প্রায়, ট্রাম্পের। প্রচার প্রচার হ্যাঁ, করেছিল। হ্যাঁ। তো এরা এগিয়ে এসে প্রতিবাদ জানিয়েছে। একেবারে মানে অতি দক্ষিণপন্থী ট্রাম্পের একেবারে পার্শ্বচর ছিল মার্জরি টেইলর গ্রিন। তারপরে এরা হচ্ছে একেবারে ফার ফার রাইট, মানে আমাদের দেশের মানে একেবারে আরএসএস যে জঙ্গি বজরং দলের মতন। তো এরা প্রতিবাদ জানিয়েছে। আহ, তাছাড়া ডেমোক্রেটরা, সোশ্যালিস্টরা, প্রগতিশীল যে সমস্ত আমেরিকানরা আছে তারা তো প্রচণ্ডভাবে প্রতিবাদ জানিয়েছে। কিন্তু তার থেকেও বড় কথা হচ্ছে সারা পৃথিবীর বড় বড় রাষ্ট্রনেতারা তার প্রতিবাদ জানিয়েছে। ইটালির আহ, আহ, জর্জিয়া মেলানি একেবারে দক্ষিণপন্থী, তিনি ভীষণ প্রতিবাদ ভীষণভাবে জানিয়েছেন। দক্ষিণপন্থী, হ্যাঁ। আচ্ছা, তারপরে স্পেন থেকে প্রচণ্ড কড়া প্রতিবাদ এসছে, মানে স্পেনের সারা তো হ্যাঁ, তিনি স্যাnchez তো বলেছেন অ্যারেস্ট করতে হবে অ্যারেস্ট নেতানিয়াহুকে। করতে হবে। হ্যাঁ, হুম। কিন্তু নেতানিয়াহুর তাতে কিছু যায় আসে না। নেতানিয়াহু হচ্ছে একটা ফ্যাসিস্ট বর্বর লোক, এবং সে চাইছে যে এইটাকে, যে যুদ্ধবিরতিটাকে কাজে লাগিয়ে যাতে তার যারা শত্রু আছে আশেপাশে তাদেরকে নিশ্চিহ্ন করে দেওয়া যায়। সেই জন্যে সেই যুদ্ধবিরতির সময় লেবাননের ওপর ভয়ঙ্কর আক্রমণ করেছে এবং এতগুলো পিস কিপারকে মেরে ফেলেছে। এবং আপনি যেটা বললেন যে 70টা দেশের মানুষ এগিয়ে এসেন, তার মধ্যে নেটোর অনেক প্রধান অনেক প্রধান দেশ আছে, দেশের জার্মানি, ফ্রান্স, এরা সব রয়েছে। সবাই হুম, রয়েছে। তারা হুম। এগিয়ে এসে তার বিরুদ্ধে তারা প্রতিবাদ জানিয়েছে। কিন্তু এই বর্বর লোকটাকে যদি শাস্তি দেওয়া না যায়, তার এই এই একটার পর একটা ওয়ার ক্রাইম বা যুদ্ধের অপরাধকে যদি বন্ধ করা না যায়, তাহলে আমাদের পৃথিবীর ভবিষ্যৎ কোন দিকে যাচ্ছে ভাবতে আমার খুব ভয় করছে। কারণ আমার ধারণা, যেটার কথা আমি যেটাকে বারবার করে বলি, জার্নালিজম অফ এক্সক্লুশন, অর্থাৎ দরকারি খবর বর্জন করা সাংবাদিকতা। আমরা ইরানের বিরুদ্ধে সবাই খড়গহস্ত, সেখানে নাকি ভয়ঙ্কর হিউম্যান রাইটস ভায়োলেশন হচ্ছে, সাদাম হুসেনের কাছে ওয়েপন্স অফ মাস ডিস্ট্রাকশন, সেই অজুহাতে ইরাককে ধ্বংস করে দেওয়া হলো, সাদ্দামকে ফাঁসি দেওয়া হলো সবার সামনে, বিভৎস সব ব্যাপারেরা ঘটেছে। কিন্তু ইসরায়েলের হাতে এখানে যে একটু কত, আপনাকে ইন্টারাপ্ট করছি। এখানে আমি স্পেনের প্রধানমন্ত্রীর যে বক্তব্যটা শুনছিলাম, তাতে পেড্রো স্যাnchez তিনি বলেছেন যে একবার আমরা ইরাক নিয়ে ধোঁকা খেয়েছি, তাদের পরমাণু অস্ত্র বলে আমাদের ধোঁকা দেওয়া হয়েছিল, কিন্তু পরমাণু অস্ত্র পাওয়া গেল না। আবার সেই কাজটা ইরানে করা হচ্ছে। তো বারবার আমরা কতবার এরকম ধোঁকা দেওয়া হবে আমাদের? হ্যাঁ, এ তো আমি একটু ধোঁকাবাজি হ্যাপি বল। ধোঁকাবাজির খেলা চলছে এবং এর পেছনে আছে সমস্ত জায়নিস্ট মিডিয়া। তার মধ্যে প্রধান মগজধোলাই মেশিন হচ্ছে নিউ ইয়র্ক টাইমস এবং সিএনএন, যেটা আমি যখন অধ্যাপক নোম চমস্কির সঙ্গে দীর্ঘকাল ধরে কাজ করতাম, তার বিভিন্ন বক্তৃতায় বারবার বারবার করে উঠে আসছে যে নিউ ইয়র্ক টাইমস কিভাবে এই আমাদের সেই হীরক রাজার মগজধোলাই মেশিনের কাজ করে যাচ্ছে। এবং হীরক রাজার দেশের সিনেমাটা যদি সবাই আরেকবার দেখেন, দেখবেন যে মগজধোলাই মেশিন যেটা, তার উপরে কিন্তু একটা নীল রঙের তারা আঁকা আছে। হ্যাঁ, সুতরাং সত্যজিৎ রায় বহুকাল আগেই আমাদেরকে আসল ব্যাপার কি হচ্ছে আমাদেরকে সতর্ক করে দিয়ে গেছেন শিল্পসম্মতভাবে। আর তিনি আমরা তার ইসরায়েলের কথা, কথা মাথায় রেখেই ওটা করেছিলেন নাকি? আমার তো তাই ধারণা, আমার তো তাই ধারণা, কারণ একেবারে পরিষ্কারভাবে মগজধোলাই মেশিনের উপরে যদি আপনি দেখেন, আজকের এই পৃথিবীতে হীরক রাজার দেশে এবং গুপি গাইন বাঘা বাইনের মতো দুটো সিনেমা আমি সবাইকে বারবার বারবার করে দেখতে বলবো। কারণ গুপি গাইন বাঘা বাইন যুদ্ধবিরোধী একটা সিনেমা, অত্যন্ত বলিষ্ঠ কণ্ঠস্বর। এবং হীরক রাজার দেশে তার চাইতেও বলিষ্ঠ, কারণ হীরক রাজার দেশেতে সরাসরিভাবে ফ্যাসিস্ট স্বৈরতন্ত্র, ফ্যাসিস্ট তুলে ধরেছিল। একনায়কতন্ত্র এবং ফ্যাসিবাদের বিরুদ্ধে কথা বলা হয়েছে এবং মগজধোলাইয়ের বিরুদ্ধে কথা বলা হয়েছে। এই মগজধোলাই মেশিন পৃথিবীতে আজকে সবচাইতে বেশি সক্রিয়। আমাদের দেশে দেখুন, হ্যাঁ, মোদি এপস্টিন ফাইলস নিয়ে কোনো কথা নেই। হ্যাঁ, এই এসআইআর এর জালিয়াতি নিয়ে কোনো কথা নেই। মানে দরকারি কথাগুলো সব বাদ। মিডিয়া কিন্তু সমস্ত চেপে যাচ্ছে এবং মানুষকে বুঝতে দেওয়া হচ্ছে না যে আমাদের দেশকে কোন অতলে এরা তলিয়ে নিয়ে যাচ্ছে। সুতরাং এই মগজধোলাই মেশিনের বিরুদ্ধে সাধারণ মানুষ যতদিন পর্যন্ত সচেতন না হবে এবং রুখে না দাঁড়াবে, ততদিন পর্যন্ত এই ট্রাম্প, নেতানিয়াহুর মতন দানবের অপশক্তিকে, তাদের গণহত্যাকে, তাদের পৃথিবীব্যাপী তাদের যে
ধ্বংসযোগ্য, তার বিরুদ্ধে আমরা রুখে দাঁড়াতে পারবো না। সুতরাং এই কথাটা মানুষকে বারবার করে বুঝিয়ে বলার আজকে খুব দরকার আছে। তো আমি একটা প্রশ্ন করে খুব গুরুত্বপূর্ণ আর একটা জায়গায় যাব, সেটা হচ্ছে যে প্রথমে আপনাকে যে প্রশ্নটা জানতে চাইছি সেটা হচ্ছে যে এই যে যুদ্ধ বিরতির ঘোষণা হয়ে গেল সাময়িকভাবে, তাতে একটা স্বস্তির একটা নিঃশ্বাস সমস্ত পৃথিবীতে একটা এসেছিল। হয়তো তাই। কিন্তু তার কিছুক্ষণের মধ্যে ট্রাম্প যে মিথ্যাচারটা শুরু করলেন, এটার পেছনে কি মনে হচ্ছে একটা ইসরায়েলের খুব বড় খেলা আছে, বা ডিপ স্টেট আমেরিকার একটা খুব বড় খেলা আছে? বিরাট খেলা আছে, বিরাট খেলা আছে, ডিপ এটা স্টেটের যদি আপনি খেলা, একটু বিশ্লেষণ করেন। সিআইএ এফবিআই এর খেলা আছে, সারা পৃথিবী জুড়ে এদের যে মেশিন, অস্ত্র বিক্রি করার যে শক্তি, যে যে দানবীয় অপশক্তি, যারা সারা পৃথিবী। আপনি খবর পেয়েছেন কিনা জানি না, কিছুক্ষণ আগে কিন্তু এপস্টিন ফাইলের একটি ছবি বাইরে চলে এসেছে, যেটাতে আমেরিকার ফার্স্ট লেডিকে এপস্টিনের সঙ্গে দেখা যাচ্ছে খুব ঘনিষ্ঠ অবস্থায়। এবং সেটা এত বেশি তার প্রভাব পড়েছে যে ওই ভদ্রমহিলা এগিয়ে এসে প্রেস কনফারেন্স ডেকে তার প্রতিবাদ করেছে। সে বলছে, না না না, আমি টেপস্টিনকে আমি চিনতাম না, আমার সঙ্গে কোনো যোগাযোগ নেই। কিন্তু প্রত্যেকটা জিনিস মিথ্যে কথা। I never been friends with Epstein. Donald and I were invited to the same parties as Epstein from time to time, since overlapping in social circles is common in New York City and Palm Beach. ইউরোপের এক মানে রাষ্ট্রপ্রধান দিয়ে দিয়েছেন তার এই ছবিটা। ইউরোপের এক রাষ্ট্রপ্রধান ছবিটা দিয়ে দিয়েছেন। হ্যাঁ, মানে কিন্তু মুশকিল হচ্ছে আমেরিকার ভেতরে, আমি যেটা বারবার করে, ধরুন আমার যে আমেরিকার সম্পর্কে ভেতরকার কথা আমি যে বাংলা বইটাতে লিখেছি, আমেরিকা স্বপ্নপুরী না হত্যাপুরী, তাতে আমি বারবার বারবার করে বলার চেষ্টা করেছি যে মানুষ আমেরিকা সম্বন্ধে কিছু জানেই না। আমেরিকা সম্বন্ধে একটা গ্যাস বেলুন তৈরি করা হয়েছে, আসল আমেরিকার কথা কেউ জানে না। আমি আমেরিকাতে 40 বছর বসবাস করছি, রাস্তায় নেমে রাজনীতি করেছি, শহরে শহরে রাজ্যে রাজ্যে ঘুরে বেরিয়েছি, মানুষের সঙ্গে কথা বলেছি। কি ভয়ঙ্কর অবস্থা! সারা পৃথিবীর মধ্যে সবচাইতে বেশি মানুষ আমেরিকার জেলে বন্দি আছে, কেউ জানে না। আমেরিকার পুলিশি অত্যাচারের কথা কেউ জানে না, আমেরিকার বন্দুক বিভৎসতার কথা মাঝে মাঝে খবরে বেরোয়, কিন্তু আসল ব্যাপার কেউ জানে না। আমেরিকাতে যতগুলো পেট্রোল পাম্প আছে তার চাইতে বেশি বন্দুকের দোকান আছে, ভাবতে পারেন? মানে কল্পনা করা যায় না। আমেরিকার ড্রাগ ব্যবসা, আমেরিকাতে মানুষের অবসাদ, আমেরিকাতে মানুষ একেবারে মরে যাচ্ছে, দারিদ্র, সীমাহীনতা, অস্বাস্থ্য, অশিক্ষা। 40%-এর বেশি আমেরিকান কোনোদিনও কলেজে যায় না, তারপরে আবার ড্রপ আউট করে চলে যায়। ওবেসিটি, টিন প্রেগনেন্সি, হ্যাঁ, মানে কল্পনার বাইরে। মানুষের জীবনের প্রতি আস্থা কমে গেছে। তার প্রধান যে কারণগুলো আছে, তার মধ্যে প্রধান কারণ হচ্ছে আমেরিকার মানুষের জন্যে কোনো টাকা নেই। আমেরিকাতে লাইব্রেরিগুলো বন্ধ হয়ে গেছে, আমেরিকাতে পাবলিক স্কুলে আমি একবার কলম্বিয়াতে পড়ার সময় আমি একটা হার্লেমে একটা স্কুলে গেছিলাম, সেখানে দেখি যে পুরো বায়োলজি ডিপার্টমেন্টে একটা মাত্র মাইক্রোস্কোপ আছে। 30-40টা ছেলে মেয়ে সেই একটা মাইক্রোস্কোপ নিয়ে মারামারি করছে। মানে আমি অবাক যে আমেরিকা, নিউ ইয়র্কের মতন শহরে, আমি কোনো অন্য জায়গা, নিউ ইয়র্কের মতন শহরে একটা স্কুলে বায়োলজি ডিপার্টমেন্টে একটা মাত্র মাইক্রোস্কোপ। এই হচ্ছে আসল আমেরিকার চেহারা। রাস্তাঘাটে মানুষ পড়ে আছে, পার্কের মধ্যে পড়ে আছে। আমাদের বাড়ির নিচে শীতকালে ফেব্রুয়ারি মাসে কাঠকুটো জ্বালিয়ে একটা গরিব লোক, হোমলেস, সে আশ্রয় নিয়েছিল, তার কোনো যাবার জায়গা নেই। এই হচ্ছে, কিন্তু আমেরিকার যুদ্ধের জন্য আমেরিকার কোটি কোটি ডলার আছে। এই যে এত বড় একটা বর্বর গণহত্যা, এবং ইরানের ওপর এই 160-65 জন ছোট ছোট বাচ্চা মেয়েকে তাদের স্কুলে বোমা ফেলে আমেরিকা মেরে ফেললো। কি অকল্পনীয় ব্যাপার! মানে বিশ্বাস, মানে আমরা এক এক সময় ভাবি যে আচ্ছা আমরা কি, মানে পৃথিবী, এই পৃথিবীটা আমরা দেখতে চেয়েছিলাম। এবং সবচাইতে বড় কথা হচ্ছে এই নিয়ে মানুষের কোনো তাপ উত্তাপ নেই। কারণ ওই যে বললাম, জার্নালিজম অফ এক্সক্লুশন, দুদিনের মধ্যেই মানুষকে ভুলিয়ে দেওয়া হয়েছে যে এত বড় একটা নারকীয় ঘটনা ঘটেছিল, মানুষ ভুলেই গেছে। বা মানুষের সাইকোলজিটা, মনস্তত্ত্বটা এমনভাবে তৈরি করে দেওয়া হয়েছে আমেরিকাতেই বলুন বা ভারতেই বলুন, যে মানুষ কোনো অপ্রিয় কথা আর শুনতে চায় না। মানুষ বলবে যে না, আমি এসব কথা শুনতে চাই না। যতক্ষণ পর্যন্ত আমার নিজের ঘরে আক্রমণ না হচ্ছে, ততক্ষণ পর্যন্ত আমি কোনো কথা তোমার কাছ থেকে আমি শুনতে চাই না। তুমি যতই সত্যি কথা বলো, প্রথমে আমি তোমায় উড়িয়ে দেবো, তোমাকে অবিশ্বাস করব, তোমাকে সোশ্যাল মিডিয়াতে গালাগালি দেবো, কুৎসা ছড়াবো তোমার সম্পর্কে, তোমাকে খুনের হুমকি দেবো।
যেগুলো আমাদের সবসময় তার মধ্যে দিয়ে যেতে হচ্ছে। কিন্তু সবচাইতে বড় কথা, আমি তোমার কথা শুনবো না, কারণ তোমার কথা আমাকে খুশি করে না। ১৬০-৬৫ জন বালিকাকে মারা হয়েছে তাদের স্কুলে বোমা ফেলে। এই কথাটা আমি শুনতে চাই না, কারণ এই কথাটা আমাকে রাত্রিবেলায় আমার ঘুমটাকে নষ্ট করে দেয়। সুতরাং আমি এই কথাটা শুনবো না। আমি যেটা বলছি যে একটা খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন এবার আসবো, সেটা হচ্ছে যে এটা আপনার কাছ থেকে বোঝা খুব দরকার। সেটা সারা পৃথিবীতে আপনি দক্ষিণপন্থী একটা শক্তির কথা বললেন, যারা এখন ট্রাম্পের সমর্থক হয়েও তারা একসময় সমর্থক ছিলেন, কিন্তু এখন তারা বিরোধী। এই দক্ষিণপন্থী এবং যারা মধ্যপন্থী এবং বামপন্থী, এখন দেখা যাচ্ছে যে সবাই প্রায় ট্রাম্পের বিরোধী, ট্রাম্পের পক্ষে কেউ নেই। তো এইটা এখন এই অবস্থায় যে সারা পৃথিবীর রাজনীতিতে একটা নতুন দিশা কি আসতে চলেছে? এইটার কথা আমি বারবার করে দাদা আমি বলে চলেছি, এর নাম আমি দিয়েছি, আমার একটা রাজনৈতিক মডেল আছে। অনেকে আমায় জিজ্ঞেস করে আপনার মডেল কি, আপনি সবসময় সমালোচনা করেন, প্রতিবাদ করেন, কিন্তু আপনি তাহলে কি রাস্তাটা আমাকে দেখাচ্ছেন? তো আমি রাস্তার কথা, আমি দেখুন আমি সামান্য মানুষ, কিন্তু আমি রাস্তার কথা বলে যাচ্ছি। আমার মনে হয় যে ফরাসি বিপ্লবের পরে যে রাজার বাঁ দিকে যারা বসবে তারা বামপন্থী, আর রাজার ডান দিকে যারা বসবে তারা ডানপন্থী, দক্ষিণপন্থী আর বামপন্থী, এই যে বিভাজনটা তৈরি হয়েছিল এটা সম্পূর্ণ কৃত্রিম বিভাজন, এর কোনো মানেই হয় না, এবং আমি এটাকে সম্পূর্ণ অগ্রাহ্য করি। আমি বলে আসছি যে যে কোনো ইস্যুতে, সে পরিবেশ সচেতনতাই বলুন, শিক্ষা বলুন, স্বাস্থ্য বলুন, মানুষের বেঁচে থাকার দৈনন্দিন সমস্যা বলুন, রুটি রুজি, চাকরি বাকরি, সমস্ত কিছুতে, বা বিশেষ করে এই যুদ্ধ বা এই ধরনের সংকটের সময় যেটা আরও বেশি দেখা যায় সেটা হচ্ছে যে তথাকথিত বামপন্থী এবং তথাকথিত দক্ষিণপন্থীর মধ্যে বিভেদ যত না বেশি, তাদের মধ্যে মিল কিন্তু অনেক অনেক বেশি। কিছু কিছু তফাৎ আছে, কিন্তু সেই তফাৎগুলোকে রিকনসাইল করা যায়। কিন্তু আমার মনে হয় এই মুহূর্তে এই যে দ্বিতীয় বৃত্তের কথা আমি বলেছি, সেই দ্বিতীয় বৃত্তে একেবারে যারা অতি অতি দক্ষিণপন্থী এবং একেবারে যারা অতি অতি বামপন্থী, যারা হিংসার মাধ্যমে বা রাষ্ট্র ধ্বংস করে দেওয়ার মাধ্যমে ক্ষমতায় আসতে চায়, আমি তাদের কথা বলছি না। কিন্তু সাধারণ মানুষ, আপনার আমার মতো মানুষ, একটা মা বোন, একটা সাধারণ কৃষক, একটা সাধারণ শ্রমিক, একজন শিক্ষক, একজন ছাত্র ছাত্রী, তাদের মধ্যে কিন্তু আপনি দেখবেন বিশেষ করে এই সংকটের সময়গুলোতে বোঝা যায় যে তাদের মধ্যে সিমিলারিটি বা তাদের মধ্যে যে পারস্পরিক সহানুভূতি বা সাযুজ্য, সেটা অনেক বেশি। তাদেরকে এক জায়গায় এগিয়ে এসে এই দানবীয় অপশক্তির বিরুদ্ধে তাদেরকে রুখে দাঁড়াতে হবে, লড়াই করতে হবে, এবং তাদের নিজেদের মিডিয়া তৈরি করতে হবে যার মাধ্যমে তারা মানুষের কাছে শিক্ষা এবং তথ্য পৌঁছে দেবে। এটা কি ইউরোপ থেকে আপনি এখন দেখতে পাচ্ছেন, ইউরোপ বা ইউরোপে লাতিন তো আমেরিকাতে? পরিষ্কার দেখতে পাওয়া যাচ্ছে। হ্যাঁ, ইউরোপে হ্যাঁ। একেবারে পরিষ্কার দেখতে পাওয়া যাচ্ছে। আজকের পৃথিবীতে এই এই বাম দক্ষিণের যে যে বাইনারি, সেটা আর নেই। সেটা আর নেই। সেটা জোর করে আমাদের দেশে চাপিয়ে রাখা হয়েছে, বা আমেরিকাতে এইভাবে বলা হচ্ছে কথাটা শাসকের প্রয়োজনে। শাসক যেমন চায় হিন্দু মুসলমানের মধ্যে বিভেদ বিরোধ থাকুক, কারণ তার মধ্যে দিয়ে তারা ক্ষমতায় আসার চেষ্টা করে, বিরোধ বিভেদ ঘৃণার রাজনীতি করে, হিংসার রাজনীতি করে। শাসক তেমনি চায় যে এই তথাকথিত বাম দক্ষিণ বাইনারিটা বজায় থাকুক, নিজেদের মধ্যে তারা মারামারি করুক। কিন্তু আসলে আপনি যদি শিক্ষিত দেশগুলোতে দেখেন, সেই সব বিশেষ করে ইউরোপে, সেখানে বা ল্যাটিন আমেরিকাতে, সেখানে দেখবেন যে এই বিভেদটা কিন্তু নেই। তারা সবাই এক জায়গায় এসে এই 1%-এর বিরুদ্ধে লড়াই করছে। ঠিক এইখানেই একটা খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন সামনে চলে আসছে, সেটা হচ্ছে যে পাকিস্তান, যাকে আমরা প্রায় বলছিলাম যে ট্রাম্পের কাঠপুতলি হয়ে তারা কাজ করছিল, আহ, এই শান্তি ভঙ্গের পরে যে যুদ্ধবিরতির যে শর্ত ভঙ্গের পরে আহ, খুব গুরুত্বপূর্ণ কিছু স্টেটমেন্ট পাকিস্তান থেকেও এসছে। আর পাকিস্তানের প্রেসিডেন্ট তিনি দিয়েছেন যে সরাসরি ট্রাম্পের নাম না করেও হলেও তিনি বলেছেন আমেরিকা শর্তভঙ্গ করেছে। তো এইটা কি একটা নতুন কোন ইকুয়েশন তৈরি হচ্ছে? সেখানে কি আহ, পাকিস্তান আমেরিকা থেকে একটু তারা দূরে সরে গিয়ে কি চীনের কাছাকাছি চলে যাচ্ছে? একেবারেই তাই। এখনকার পৃথিবীতে এই আমেরিকার পতন ঘটেছে। এই কথাটা, এটা তো কেউ মুখে বলে তো কিছু বোঝানো যাবে না, কিন্তু আমেরিকার যা অর্থনৈতিক যে বিপর্যয়, সমস্ত দিক থেকে আমেরিকার এখন যা অবস্থা, এবং
আম, উম, সারা পৃথিবীতে আমেরিকার যা মানে প্রেস্টিজ যেভাবে একেবারে শেষ হয়ে গেছে গত 10, 15, 20 বছরে, এখন পৃথিবীতে আমেরিকাকে আর মোটেই আহ, সবচাইতে পাওয়ারফুল শক্তি হিসেবে ধরা হচ্ছে না। কেবলমাত্র আমেরিকা জোর করে, যেটা আপনাকে আগেও বারবার বলেছি, দেখবেন যে একটা ক্লাসে আমরা আমাদের নিজেদের জীবনের অভিজ্ঞতা কি, যে ছেলেটা কিছুই করতে পারে না সে খালি মারামারি করতে পারে, হ্যাঁ, সে সবাইকে পেটাতে পারে। আমেরিকা হচ্ছে এই পেটানোর বুলি। এই ক্লাসরুমের মধ্যে সবচাইতে খারাপ ছাত্র, সে একমাত্র তার ক্ষমতা টিকিয়ে রাখতে চায় সবাইকে পিটিয়ে বা থ্রেট করে। এই হচ্ছে আমেরিকা। কিন্তু আজকের আমেরিকার হাতে তো ডলার আছে, ডলার তাদের সব থেকে বড় শক্তি। ওই, এবং ডলারের দাম কমে যাচ্ছে, ডলার ডলার ধসে যাচ্ছে ভেতর থেকে। এই জন্য আমেরিকা এত ক্ষিপ্ত হয়ে কিন্তু উঠেছে। ডলারের তো এখনো কোনো বিকল্প নেই, আমরা তো ডলার আমেরিকা ছাড়া চলতে পারবো না। সেই ডলার ডলারের বিকল্প এক সময় উঠে আসবে, এক সময় উঠে আসবে। এটা তো ওভারনাইট হবে না, রাতারাতি কিছু হবে না। কিন্তু আজকের পৃথিবীতে পরাশক্তি বা সুপার পাওয়ার যাকে বলে, যে দ্বিতীয় মহাযুদ্ধের পর থেকে সোভিয়েত ইউনিয়ন এবং মার্কিন যুক্তরাষ্ট্র দুটো সুপার পাওয়ার ছিল, এবং তারপরে সোভিয়েত ইউনিয়নের পতনের পর থেকে আমেরিকা একমাত্র একচ্ছত্র সুপার পাওয়ার হয়ে গিয়েছিল। সেই একচ্ছত্র সুপার পাওয়ার হিসেবে আমেরিকাকে কিন্তু আর ধরা হচ্ছে না। আমেরিকার অল্টারনেটিভ সমান্তরাল শক্তি উঠে এসেছে, যার মধ্যে চীন হচ্ছে একটা একেবারে অগ্রগণ্যতার ভূমিকা নিয়েছে। এবং পাকিস্তান যেভাবে এই যুদ্ধ বন্ধ করাতে পাকিস্তানে ইসলামাবাদ থেকে মিটিং হয়েছে, মানে আশ্চর্য, আপনি ভেবে দেখুন। ওই আবার বলছি, জার্নালিজম অফ এক্সক্লুশন, আমাদের দেশের বিগ মিডিয়া কোনোদিনও এই কথাটা বলবে না। হ্যাঁ, কারণ আমাদের দেশে তো পাকিস্তানকে শত্রু হিসেবে চিহ্নিত করে শাসকরা ক্ষমতায় আছে, মুসলমানদের শত্রু হিসেবে চিহ্নিত করে ক্ষমতায় আছে। তো আমরা নিজের চোখে দেখছি। এই আমরা যেখানে ব্রুকলিনে থাকি সেখানে এই আজকেই সেখান থেকে বিরিয়ানি কিনে নিয়ে এলাম এই একটু আগে, মানে বলছি জীবনের অভিজ্ঞতা। পাকিস্তানের সাধারণ মানুষ যুদ্ধের বিরুদ্ধে, পাকিস্তানের সাধারণ মানুষ অত্যন্ত ভদ্র সভ্য, হ্যাঁ, সাধারণ পাকিস্তানিরা যারা গাড়ি চালায়, যারা একটা রেস্টুরেন্ট আছে, যারা একটা দোকান দিয়েছে, যাদের একটা জামা কাপড়ের যে মহিলার দোকান আছে, হ্যাঁ, এত তাদের মধ্যে সভ্যতা, ভদ্রতা, বন্ধুত্ব, উষ্ণতা আচ্ছা, আমরা তো এত সমস্ত দেখি। দেশেরই আপনি যদি বলেন তাহলে তো ইসরায়েলেরও প্রচুর সাধারণ মানুষ, তারা নেতানিয়াহুর বিরুদ্ধে আন্দোলন করছেন। আপনিও আছে তো, আপনিও দেখিয়ে দেখেছেন সেখানে। আমি নিজের চোখে দেখে এসেছি, নিজের চোখে দেখে এসেছি। এবং ইসরায়েলের সাংবাদিকদের সঙ্গে, আমি তো সাংবাদিকতা পড়তে স্কলারশিপ নিয়ে গিয়েছিলাম ইসরায়েল, প্যালেস্টাইন, জর্ডানে। সেখানে সাংবাদিকদের সঙ্গে আমি কথা বলেছি, তারা বলছে আমরা এইসব চাই না। ইসরায়েলের খবরের কাগজ আপনি হারেটস বলে একটা, হারেটস ডেইলি, হ্যাঁ, আপনি দেখবেন, আমি আপনাকে বলছি এবং আপনার দর্শকদের বলছি, অনলাইনে সবই পাওয়া যায়। অনলাইনে NewYorkTimes.ও যেমন পাওয়া যায়, কম যেমন পাওয়া যায়, আনন্দবাজার.comও যেমন পাওয়া যায়, সেরকম হারেটস.comও পাওয়া যায়। আপনি হারেটস.comে গিয়ে দেখুন, HAARETZ, গিয়ে দেখবেন যে সম্পূর্ণ একটা অন্যরকম তাদের মতামত। তারা কেউ এই নেতানিয়াহুর গণহত্যাতে তারা বিশ্বাস করেন না। তারা চায় যে মানুষ শান্তিতে থাকুক, যুদ্ধ বন্ধ হোক, এবং প্যালেস্টাইনের মানুষরা নিজেদের অধিকার ফিরে পাক। আগামী কিছুদিনের মধ্যে নেতানিয়াহুকেও নির্বাচন ফেস করতে হবে, যেমন ও ট্রাম্পকেও করতে হবে। জোর করে হিংসার মাধ্যমে দেশে সামরিক শাসন চাপিয়ে দিয়ে জরুরি অবস্থার একটা ভয়াবহ পরিস্থিতি সৃষ্টি করে সংবিধান বহির্ভূতভাবে সে ক্ষমতায় টিকে থাকার জন্যে সেই বেপরোয়া যুদ্ধগুলো চালিয়ে যাচ্ছে। ঠিক। আমরা এরপরে আপনার কাছে যেটা জানতে চাইবো যে আপনি, আমরা সময় প্রায় শেষ হয়ে এসছে, আপনি এখন যে অবস্থাটায় আমরা দাঁড়িয়ে রয়েছে, সারা বিশ্ব দাঁড়িয়ে রয়েছে, তাতে আপনার কি মনে হচ্ছে যে আহ, খুব মানে দ্রুত এরকম একটা শান্তি চুক্তি বা একটা স্থায়ী সমাধানের খুঁজে পাওয়া যাবে? হলে আমি সবচাইতে বেশি খুশি হতাম। কারণ আমি তো চাই না যে যুদ্ধ চলুক। আমার আমার মনে হয় যে আমাদের জীবন তো শেষের দিকে, কিন্তু আমাদের পরের যে আমাদের ছেলে মেয়ে, সন্তান সন্ততি, নাতি নাতনি যারা এই পৃথিবীতে বড় হচ্ছে, তাদের জন্য কোন পৃথিবীটা আমরা রেখে যাব, এই এই এইটা আমাকে দুঃস্বপ্নের মতন আমাকে গ্রাস করে আজকাল। হ্যাঁ, দেখুন, যে সমস্ত, আমি বলছি একটা কথা, কিছু মনে করবেন না, যে সমস্ত মানুষেরা তারা এই বিষয়গুলো সম্পর্কে তাদের তেমন ধারণা নেই বা তাদের ইচ্ছে নেই জানার, তারা কিন্তু একদিক থেকে তাদের সুখী। সুনিদ্রার কোনো ব্যাঘাত হয় না। হুম, হুম। হ্যাঁ, কিন্তু বিনিদ্র রজনী যাপন করি আমরা, যারা এই ব্যাপারগুলো বুঝতে পারি এবং যারা বুঝতে পারছি যে আমরা কি ভয়ঙ্কর সংকটের আবর্তের মধ্যে আমরা জড়িয়ে পড়ছি। আমার মাতৃভূমি ভারতের
কি ভয়ঙ্কর অবস্থা, ফ্যাসিস্ট শাসকদের হাতে, তারা দানবীয় অপশক্তির হাতে চলে গেছে। আমি যে দেশে থাকি, যেখানে আমার 40 বছর কেটে গেল জীবনের অধিকাংশ সময়, সেখানে কি ভয়ঙ্কর একটা দানবীয় একটা অবস্থার মধ্যে আমরা জীবন কাটাচ্ছি। আমাদের ছেলে মেয়েগুলো, নাতি নাতনিগুলো কোথায় যাবে? সুতরাং আমি চাই যে শান্তি আসুক, কিন্তু এই মুহূর্তে আমি তার খুব একটা আশা আমি দেখতে পাচ্ছি না। কারণ যতদিন পর্যন্ত এই ট্রাম্প, নেতানিয়াহু আর এই নন বায়োলজিক্যালের মতন লোকেরা পৃথিবী শাসন করবে, ততদিন কোনো শান্তির আশা আমি দেখতে পাচ্ছি না। নতুন যদি কোনো সমাধান গড়ে ওঠে এবং ইউরোপ, চীন, ল্যাটিন আমেরিকা, এরা যদি একটা নতুন নেতৃত্ব তৈরি করতে পারে এবং ওই সেকেন্ড সার্কেলের যে কথাটা বলছি, যে মডারেট বামপন্থী, মডারেট দক্ষিণপন্থী, মডারেট সাধারণ মানুষ, তারা যদি এক জায়গায় এসে নতুন শক্তি গড়ে তুলতে পারে, তাহলেই একমাত্র ভবিষ্যতের পৃথিবী হয়তো একটু আশার আলো দেখবে। আমি এই প্রসঙ্গে একটা ছোট্ট ইনফরমেশন পেলাম কয়েকদিন আগে, সেটা হচ্ছে যে কিউবাতে রাশিয়ান জাহাজ তেল নিয়ে পৌঁছে গেছে। হ্যাঁ, এবং কিউবার মানুষ একটু সাময়িক স্বস্তি পেয়েছে। আমেরিকা এখন অন্তত এ ব্যাপারে আর কোনো রকম উচ্চবাচ্য করেনি। এবং চীন থেকেও সম্ভবত সাহায্য পাঠানো হচ্ছে। তাহলে এই যে দেশগুলো যারা ট্রাম্পের হাতে নিষ্পেষিত বলা যেতে পারে প্রায়, হ্যাঁ, তাদেরও কিন্তু এখন সাহায্য যাচ্ছে এই অন্য দিক থেকে। এটা কি একটা আশার দিক বলে মনে হচ্ছে আপনার? অবশ্যই, অবশ্যই আশার দিক। মানুষ তো চুপ করে বসে নেই। আমেরিকার মধ্যেই ৩২০০, ৩২০০ শহরে, উপশহরে লক্ষ লক্ষ মানুষ এই এক সপ্তাহ আগে এই ট্রাম্পের হ্যাঁ, নো বর্বরতার কিংস, নো নো কিংস কিংস মিছিল করেছে, যে রাজতন্ত্র আর চলবে না। সুতরাং দেখুন, আশা যদি না থাকে তাহলে তো বাঁচার কোনো অর্থই থাকে না। আশা তো আছেই, আশা আছে, কিন্তু কথা হচ্ছে যে নতুন নেতৃত্ব এবং নতুন মিডিয়া যদি তৈরি করা না যায় এবং মানুষকে যদি শিক্ষিত করে না তোলা আমেরিকায় যায়। তো মিডিয়া ছাড়াই ধরুন প্রায় 1 কোটি মানুষ, 90 লক্ষ মানুষ তারা রাস্তায় নেমে পড়েছেন। কারণ তাদের পেছনে আমেরিকাতে, তাদের পরিবার আছেন যারা রাস্তায় ছিলেন না। হ্যাঁ, তাদের হ্যাঁ, সংখ্যাটা তো বিশাল। বিশাল, কারণ আমেরিকাতে সোশ্যাল মিডিয়া খুব স্ট্রং। হ্যাঁ, আমাদের দেশে তো সোশ্যাল মিডিয়াতে ফালতু কথা নিয়ে আলোচনা হয়, মানে দরকারি কথা নিয়ে তো আমাদের দেশে সোশ্যাল মিডিয়াতে কোনো আলোচনাই হয় না। হ্যাঁ, আপনি যদি আমাদের সোশ্যাল মিডিয়ার বড় সংকটও আছে। সোশ্যাল মিডিয়ায় জানেন যে বেশিরভাগ সোশ্যাল মিডিয়াকে বন্ধ করার জন্য প্রাণপণ চেষ্টা করা হচ্ছে, নতুন আইন বন্ধ আনা করে হচ্ছে। দেবে। সোশ্যাল মিডিয়া হয়তো বন্ধ হয়ে যাবে বা বন্ধ করে দেওয়ার চেষ্টা যত রকম ভাবে হ্যাঁ, হ্যাঁ, বন্ধ করে দেবে হচ্ছে ওরা। বা প্রেশার দেওয়া ওরা তো হচ্ছেই। কিন্তু তো সেই জন্য আমেরিকাতে সেই সাধারণভাবে অবস্থাটা অনেকেই এর মধ্যে যেতে চান না। কিছু যেতে চান ব্যতিক্রম না, লোক হয়তো। ভয় হুম। পান, ভয় পান। তা চাকরি চলে যাবে, চাকরির জায়গায় থ্রেটনিং হবে, ব্যবসা বন্ধ করে দেবে, মেয়েদের বাড়ির লোককে যদি না পায় তার বাড়ির মেয়েকে রাস্তায় লাঞ্ছিত করবে। কত রকমের ভয় আছে, ভয়ের কোনো শেষ নেই। কিন্তু সেই ভয়ের মধ্যে দিয়েও মানুষ তো চিরকাল লড়াই করে গেছে। হিটলারের সময়ও মানুষ, মুসোলিনি হিটলারের সময়ও মানুষ সেই ভয়ের মধ্যে, পিনোশের সময়ও সেই ভয়ের মধ্যে, সুহার্তোর সময় সেই ভয়ের মধ্যে লড়াই করে গেছে। আমারই আমাদের এক বাংলাতে হয়েছে, আমাদের বাংলা ইংরেজ শাসনের বিরুদ্ধে সবার আগে বেশি বাংলা ফুঁসে ইংরেজ দাঁড়িয়েছে। শাসনের বিরুদ্ধে কে হ্যাঁ, লড়াইটা তো করেছে? ভয় এই বাঙালিদের আরএসএস। খুব একটা ভয় দেখানো যায়নি। আরে হ্যাঁ, বাঙালিদের কখনো। ভয় দেখা যাবে না। এই আরএসএস কোথায় ছিল? আরএসএস ব্রিটিশদের চামচা ছিল, ব্রিটিশদের স্থাপকতা করতো। একটা লোকও স্বাধীনতা সংগ্রামে অংশগ্রহণ করেনি, তারা এখন বড় বড় কথা বলছে। আমাদের নেতাজি, আমাদের ক্ষুদিরাম, আমাদের সূর্য সেন, আমাদের প্রীতিলতা, আমাদের সন্ধ্যা, আমাদের কল্পনা, আমাদের বিনয় বাদল দীনেশ, আমরা লড়াই করেছি। বাঙালিদেরকে অত সহজে দাবিয়ে রাখা যাবে না। বাঙালিরা শেষ পর্যন্ত এই ফ্যাসিজমের বিরুদ্ধে বিজয়ী হবেই, আমি দৃঢ় বিশ্বাস রাখি। হ্যাঁ, আপনি খুব সুন্দর বললেন। আমরা সেই আশা নিয়েই বেঁচে রয়েছি যে অবশ্যই ভালো দিন আসবে এবং আহ, পৃথিবীতে যত অপশক্তি আছে তারা নিশ্চয়ই একদিন না একদিন পরাজিত হবে। ধন্যবাদ পার্থবাবু, আপনি খুব ভালো একটা বিশ্লেষণ আজকে আমাদের উপহার দিলেন এবং সেই সঙ্গে আপনি যে সমস্ত তথ্য দিলেন সেটা আমার মনে হয় যারা আজকের অনুষ্ঠান দেখলেন একটু সময় ব্যয় করে, তাদের অবশ্যই ভালো লাগবে এবং আপনাদের যা প্রশ্ন মনের মধ্যে আসবে আপনারা অবশ্যই কমেন্ট বক্সে আপনারা লিখে ফেলবেন। পার্থবাবু, আপনাকে অনেক ধন্যবাদ এবং সেই সঙ্গে আপনারা যারা এই অনুষ্ঠান দেখলেন তাদের সবাইকে ধন্যবাদ এবং নমস্কার। আমাদের আরও উৎসাহ যোগাতে মাসে মাত্র 29 টাকা দিয়ে চ্যানেলের মেম্বারশিপও গ্রহণ করতে পারেন। জয়েন শব্দটিতে ক্লিক করে সহজেই এই কাজ করা যাবে। ভালো না লাগলে মেম্বারশিপ যে কোনো সময় সহজেই ছেড়ে দিতে পারবেন।
মেম্বারশিপ নিলে প্রতিটি ভিডিও নিশ্চিতভাবে আপনার কাছে সবার আগে পৌঁছে দেবে ইউটিউব। আমরা কোনো ব্যবসায়িক প্রতিষ্ঠানের অর্থ গ্রহণ করি না।